টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে জাতীয় সংসদে দেশের ৫৩তম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকা ব্যয়ের এই বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫,৪১,০০০ কোটি টাকা। বাজেটে ঘাটতি থাকছে ২,৫৬,০০০ কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, দারিদ্র্য বিমোচন সহ অগ্রাধিকার খাতগুলোতে অর্থ বরাদ্দ নিশ্চিত করায় বাজেটের মূল লক্ষ্য বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। স্বাগত জানাচ্ছি আজকের জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আমি সরিয়া হক আপনাদের সাথে আছি। বাজেট নিয়ে আজকের আলোচনা করতে চাই, বাজেট ২০২৪-২০২৫, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে অতিথিরাও ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন। আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অর্থনীতিবিদ ও চেয়ারম্যান র্যাপিড। আমার সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার সামির সাক্তার, সাবেক সভাপতি ডিসিসিআই, এবং আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তিনজনকেই স্বাগত জানাচ্ছে এবং যেমনটা বলছিলাম আজকে আলোচনার বিষয় রেখেছি বাজেট ২০২৪-২৫, এবং আমরা জানি যে প্রায় ৮ লক্ষ কোটি, একদম যদি এটা বলতে চাই বিশাল একটা বাজেট, এবং এই বাজেটটি নিয়ে আমাদের একটা প্রতিবেদন আছে। আমরা প্রতিবেদনটা আগে দেখে আসি, তারপর আলোচনায় যেতে চাই। রেওয়াজ অনুযায়ী বেলা ৩টায় বাজেটের নথি ভর্তি সুটকেস হাতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সাথে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমদানি শুল্ক বাজেট অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রী হিসেবে প্রথম এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথমেই বাজেট ঘোষণা করেন আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য দেশের ৫৩তম এ বাজেটের মোট আকার ধরা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে নতুন বাজেটে। তারপরও ঘাটতি থাকছে প্রায় ২,৫৬,০০০ কোটি টাকা, যা মোট জিডিপির ৪.৬%। ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ থেকে প্রাপ্তির নিট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০,৭০০ কোটি টাকা, আর অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে ১,৬০,৯০০ কোটি টাকা। মোট রাজস্ব আয়ের ৪,৮০,০০০ কোটি টাকাই আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর বহির্ভূত আয় ১৫,০০০ কোটি এবং কর বহির্ভূত আয় ধরা হয়েছে প্রায় ৪৬,০০০ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৭৫% এবং মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য ধরা হয়েছে বাজেটে। এছাড়া করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকাতেই অপরিবর্তিত রাখা হচ্ছে নতুন অর্থ বছরে। নারী এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য এই আয়সীমা ৪ লাখ টাকা। বাজেটে মোট ৭,৯৭,০০০ কোটি টাকা ব্যয়ের প্রায় ৬৩%, অর্থাৎ প্রায় ৫,০৬,০০০ কোটি টাকা ব্যয় হবে সরকার পরিচালনা, সুদ পরিশোধ সহ অন্যান্য খাতে। মাত্র ২৭%, অর্থাৎ ২,৮১,০০০ টাকা ধরা হয়েছে উন্নয়ন বাজেট। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ধরা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অতি প্রয়োজনীয় খাতগুলোতে বরাদ্দ নিশ্চিত করাই বাজেটের লক্ষ্য বলে জানান অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কৃচ্ছ সাধন কর্মসূচি সীমিত পরিসরে চালু রাখা হলেও উচ্চ মূল্যস্ফীতির চাপ হতে নিম্ন আয়ের মানুষের সুরক্ষা প্রদান কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিক্রমাকে প্রাধিকার দিয়েই এই অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট পেশের আগে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক চাপ মাথায় নিয়ে চলতি অর্থবছরের তুলনায় মাত্র ৪.৬% বৃদ্ধি করে ৭,৯৭,০০০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চলমান সংকটেও জিডিপি প্রবৃদ্ধি ৭% ধরে রেখে মূল্যস্ফীতির হার ৬.৫% আটকানোর লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কতটা কৌশলী হয় তা সময় বলে দেবে।
আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং এ বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। আমার সাথে আমার অতিথিরা তো যুক্ত হয়ে গেছেন। শুরুটাই যদি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাজেট নিয়ে আমরা যখনই কোনো প্রশ্ন করি, প্রথম প্রশ্নটাই যেটা হয়, খুব কমন একটা প্রশ্ন, কেমন দেখলেন, কেমন হচ্ছে বা কেমন হতে যাচ্ছে, বাস্তবায়নযোগ্য কিনা বা বাস্তবতা সম্মত কিনা, প্রশ্নগুলো যদি সব একসাথেই আপনাকে করি স্যার, আপনার কাছে কি মনে হচ্ছে এবারে যে এত বড় আকারের একটা বাজেট এবং আমাদের নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট, সেই হিসাবে আসলে এই বাজেটটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ। আপনি কয়েকটা কমন প্রশ্ন করেছেন। এই কমন প্রশ্নে সারাদিনই আমরা সবাই শুনছি, বলছি, এটা কোনো নতুনত্ব নেই। প্রশ্ন ঠিকই আছে। বাজেটটি কেমন, এটা স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষেরই এটা জানার ইচ্ছা থাকে, কেমন হলো বাজেটটি, কেমন বাস্তবায়ন করা যাবে কিনা বা কী হবে। আর আমাদের মাননীয় অর্থমন্ত্রীর এটা প্রথম বাজেট এবং একটি পরিবর্তিত সরকারের, মানে পরবর্তীতে একটা সরকার। আমি এটাকে নতুন সরকার বলবো না এই জন্যেই, কারণ এটা ধারাবাহিক সরকার, ঠিক আছে। অর্থাৎ দে নো দ্য প্রবলেমস, হ্যাঁ, এবং সেইটা জেনেই তারা করছেন। এরকম না যে আগের সরকার করে গেছে, আমি জানতাম না, আমি কি করব, এই ধরনের বিষয় তো না। এটা হচ্ছে ধারাবাহিকভাবেই করা হচ্ছে। সুতরাং দি ইস্যুজ আর নট আননোন টু দেম, হ্যাঁ। তো সেইটাকে বিশেষ বিবেচনায় নিয়ে এবং যেসব কমন কয়েকটা চ্যালেঞ্জ রয়ে গেছে বেশ কিছুদিন যাবৎ, আর শুধু আমার দেশে না, অনেক দেশেই সেই কমন চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার কথা লক্ষ্য রেখেই তাঁরা এবার বাজেটটাই এই প্রথম যে ওই অন্যান্য বছর যেখানে গ্রোথটা থাকে 13-14%, ইনফ্লেশনের সাথে আর জিডিপির গ্রোথ একসাথে মিলে দিয়ে যেটা থাকে, সেই বাজেটটাকে সবসময় আমরা স্বাভাবিকভাবে ওই কী বলি, এটি ইনফ্লেটেড বাজেট এই ধরনের পদবাচ্যে করা হয়। এইবার প্রথম বাজেটটিকে বরং ওই গ্রোথটাকে 4-এর দিকে নামিয়ে আনা হয়েছে, 4। আচ্ছা। এবং 4 আনাতে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই জন্যেই আমার অর্থনীতির ব্যক্তির সবারই কিন্তু একটা প্রবৃদ্ধি থাকতে হবে। টাইম ভ্যালু অফ মানি যদি ধরি বা করি, তাহলে আপনি গতবার 25 টাকা খরচ করেছেন বলে এবারও যদি 25 টাকা খরচ করেন, তাহলে ধরে নিতে হবে আপনি 3-4 টাকা পিছিয়ে গেছেন, কারণ টাকার ভ্যালু কমে গেছে বা ইত্যাদি হয়ে গেছে। আমাদের এবারও তাই। বাজেটটি যেখানে 12-13 এরকম ধরনের একটা গ্রোথ দিয়ে করা হয়, অর্থাৎ জিডিপি প্লাস ইনফ্লেশন যোগ করে একটা পরিষ্ঠান নিয়ে যাওয়া, সেখানে এবার উল্টা এসে 4-এ নিয়ে আসা হয়েছে। তাতে বোঝা যাচ্ছে আমি যদি টাইম ভ্যালু এবং অন্যান্য কিছু ইনফ্লেশন এগুলোকে ধরি, তাহলে বরং আপনি পিছিয়ে গেছেন, হ্যাঁ, এরকম মনে হবে। তো যাই হোক, এটাও একটা নতুন ক্যারেক্টারিস্টিক্স। এটা ঠিক, এটা অবশ্যই প্রশংসনীয় যে বাস্তবতাকে বিবেচনায় নিয়েই বাজেটের এস্টিমেটগুলো কষা হয়েছে, চ্যালেঞ্জগুলোকে বিবেচনায় নিয়েই করা হয়েছে। তারপরেও সেই জন্যই বলবো যে বাজেটটির প্রণয়ন যথেষ্ট হোমওয়ার্ক করা হয়েছে এবং বাস্তবতাটাকে বিবেচনায় নেওয়া হয়েছে। এখন বাজেট বাস্তবায়ন করতে গেলে যে ব্যাপারগুলো ঘটে, সেটা হচ্ছে আমাদের ওই অর্থনীতিতে একটা কথা আছে, শাস্ত্রে একটা কথা আছে, আমি এই বললাম, সাবজেক্ট টু ইফ আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট, তাহলে আমার এইটা হবে। হ্যাঁ, আমি এই পথে যাব যদি আমার এই সমস্ত অনুষঙ্গগুলো সমান থাকে, তাহলে আমি যাব। সুতরাং বাস্তবায়নের ক্ষেত্রেও এখানেও তাই, যেটা দিয়েছেন একটি কম এস্টিমেট করে সংকোচনমূলক করেছেন, চ্যালেঞ্জগুলোকে সামনে রেখেছেন, বিবেচনাগুলো তিনি বিভিন্ন বক্তব্য সেন্টেন্সগুলো শুরুও করেছেন ওই কথা দিয়েই যে আমরা এটাকে বিবেচনায় নিয়েছি ইত্যাদি ইত্যাদি। দিস ভেরি গুড। কিন্তু সমস্যাটা হচ্ছে, বিষয় হচ্ছে আপনি যখন বাস্তবায়ন যোগ্য কিনা কথাটা যখন বলবেন, তখন ওই পয়েন্টটা আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট হবে কিনা, থাকবে কিনা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যে অর্থনীতির জন্যে আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন বা যে অর্থনীতির থেকে আপনি রেভিনিউ নেবেন বা নিয়ে আপনি ওই বিনিয়োগটাকে করবেন, সেই দুইটা জিনিস, অর্থাৎ অর্থনীতি সেই তুলনায় সুস্থ আছে কিনা, থাকবে কিনা, তাহলে না রেভিনিউ নেওয়া পাওয়া যাবে। আমি গাছের থেকে রস চাচ্ছি, খেজুর গাছের থেকে রস চাচ্ছি, কিন্তু খেজুর গাছের রস দেওয়ার ক্ষমতা আছে কিনা এবং তার আছে কিনা, এটা আমাকে একই সাথে দেখতে হবে আর কি। সক্ষমতাটার ব্যাপারটা যেহেতু এনবিআর যেহেতু মেন আয়যোগ্য সে করবে,
তার সক্ষমতা বলতে দুইটা, একটা হচ্ছে তার নিজস্ব সক্ষমতা, তার লোকবল, তার দক্ষতা, তার নিষ্ঠা, তার যে আইন কানুন আছে সেই আইন কানুন কতটা জনবান্ধব, এটা হচ্ছে তার সক্ষমতার। আরেকটা সক্ষমতার উপরে সে নির্ভরশীল অর্থনীতির সক্ষমতা, কারণ ও না নিতে পারলে, যদি রেভিনিউ না দিতে করতে পারে, তাহলে ওর সক্ষমতা দিয়ে তো কোনো কাজ নেই। হ্যাঁ, সেই জন্যই তো। সুতরাং এখানে মেন পয়েন্টটা আলটিমেটলি যেই দাঁড়াবে যে সামনে যে দিনটা আসছে, বাজেট কিন্তু এটা সবসময় একটা ভবিষ্যতের পরিকল্পনা। ইট ইজ নট যদিও হওয়া উচিত ছিল বাজেটে দুইটা পার্ট থাকে, আপনি আজকেও তারা পুট আপ করেছে, পাস করেছে, একটা করেছে সম্পূরক বাজেট আর একটা করেছে নতুন বাজেট। আমরা কখনো এই সম্পূরক বাজেটটা নিয়ে আলোচনায় যাই না। আপনি আগামী সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে দেখবেন সম্পূরক বাজেট হাততালি দিয়ে পাশ হয়ে গেছে। অথচ এখানেই দেখা দরকার ছিল যে আমরা যে সুশাসনের কথা বলি, আমরা ব্যয় সাশ্রয়ের কথা বলি, যেগুলো নিশ্চয়ই তাদের এতেও তারা বলেছেন, ওই যে নির্বাচনী ইশতেহারে বলেছেন, সবসময় বলেও থাকেন, হ্যাঁ, যে আমরা এই করবো সেই করবো ইত্যাদি। তো সেই কথাগুলোর সাথে বাস্তবায়নের মিল আছে কিনা, যে অর্থ বছরটা আমি পার হয়ে এলাম সেখানে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। হ্যাঁ, আমি গত অর্থ বছরে যেসব আশাবাদ ব্যক্ত করেছিলাম, প্রস্তাব করেছিলাম, আমরা আলোচনার ঝড় তুলেছিলাম, কত কিছু, আমরা কিন্তু আলোচনার ঝড়টা শুধু নতুন বাজেট বানাবার সময় করি, কিন্তু এটা বাস্তবায়ন করতে পেরেছেন কিনা, সম্পূরক বাজেট কেন আসছে, কে ফেল করেছে কিনা, এটা সম্পূরক বাজেটে আসতে হবে এবং তার উপরে সংসদকে আলোচনা করতে হবে। কারণ এই আলোচনাটাই হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, এটার একটা পার্ট। এখন আমাদের সিস্টেমে এমন আছে যে প্রথমেই তড়িঘড়ি করে আমি 3-4 দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আমি সম্পূরক বাজেট পাশ করে দিলাম, একবার প্রশ্ন করলাম না যে কেন পারিনি বা ও কেন কি হলো, এটা কিছু করা হয় না। আমাদের এই সিস্টেমের ভিতরে এই গলতটা আছে। হ্যাঁ, অথচ সম্পূরক বাজেটটা পাশ করার সময় দেখা দরকার যে গত বছর কেন হয়নি, কি হয়নি, এবং সেইটার আলোকে যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেখানে যে এসে কথা বলবে, দেখেন গতবার আপনি এটা বলেছিলেন, আপনি এটা করতে পারেননি, আপনি কেন আবার এখানে এটা করলেন। এবং এই প্রশ্নগুলো করার একমাত্র একচ্ছত্র আইনত সংসদীয় অধিকার হচ্ছে, সাংবিধানিক অধিকার হচ্ছে সংসদ সদস্যদের। কারণ আপনি দেখেন অন্যান্য বিল যখন পার্লামেন্টে পাস হয় সেটা কিন্তু ওই কমিটিতে যায়, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, তারা খুব নারী নক্ষত্র দেখে টেকে তারপরে তুলে দেয়, সঙ্গে সঙ্গে পাস হয়ে যায়, কারণ জানে যে সংসদের সবার পক্ষে এর উপরে আলোচনা করার দরকার নেই। কিন্তু এই বাজেট বিলটাই এমন জিনিস, এইটা ওই সংসদীয় কমিটিতে যায় না, বলা হয় যে না, এটা প্রত্যেকটা সদস্য এর উপরে বক্তব্য রাখবেন, অধিকার, তার সিস্টেম। তো এখন আমার 350 জন মহিলা সহ 350 জন সংসদ সদস্যকে যদি আমি এই পরের সপ্তাহ থেকে যদি সুযোগ দেই, তা কারুর ভাগে ওই 7-8 মিনিটের বেশি পড়ে না, তা আমি ধরে নিচ্ছি 10 মিনিট পড়ে। এই 10 মিনিটের বক্তৃতা আমাদের আকবর আলী খান স্যার একটা স্টাডি করে দেখিয়ে দিয়েছিলেন, 10 মিনিটের ভিতরে প্রায় 5.5 থেকে 6 মিনিট হচ্ছে বন্দনা, নেতা নেত্রীর বন্দনা, এরকম হয় না ইত্যাদি ইত্যাদি বলে। এটা বলে ঠিক আছে, ইলেকট্রিসিটি খরচ করে, এত টাকা খরচ করে আপনি ওখানে এই খানিক সময় নষ্ট করলেন। আপনি বাজেট বক্তৃতার 218 পৃষ্ঠার বইটাও পড়ে দেখেন, সেখানে বারবার পরতে কিন্তু আত্মতৃপ্তির বা এখানে আমাদের তো একটা কথা আছে, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়, এ কথাটা। তো সুতরাং বাজেট বক্তৃতা দেওয়ার সময় এখানে নিজের প্রশংসাটা যদি বেশি করে ফেলি, তখন ওই অন্য দিক থেকে চলে যায়। তা যাই হোক, আমি এটা বলে শেষ করতে যাচ্ছি যে বাজেট বাস্তবায়ন কেমন হবে নির্ভর করবে ভবিষ্যতের উপরে, এবং সেই ভবিষ্যৎ নির্মাণ করবে অতীতের অভিজ্ঞতা। এই জন্য সম্পূরক বাজেটের উপরে আমি বেশি জোর দিতে চাচ্ছি। এটাকে আলাদা করে দিয়ে এখানে যেহেতু সকল সংসদ সদস্য সুযোগ পাবেন এই আলোচনায়, তারাই এটা করবে, তারা এটা চুলচেরা বিশ্লেষণ করবেন। আমরা যে যতই বলি, এই যে আমরা সারাদিন ধরেই বলছি, আরও কদিন বলা হবে, এই কথা কিন্তু কোনো কার্যকর হবে না যদি না ওনারা নিজেরাই এই আলোচনাটা না করেন। তাহলে কারণ এই যে আইন আমরা শুল্কর সমালোচনা করছি, এটা করছি, তা করছি, সব কিন্তু নির্ভর করছে ওনারা যদি পাশ করেন, অর্থাৎ দায়িত্বটা তাদের, পাশ করে তারা নেবেন। যার জন্য আমি ব্যবসায়ী বা অন্যদেরকে বলি যে অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, আপনারা কেবলা চেঞ্জ করেন। আপনারা ওই এনবিআরকে যেই বলেন না যে ভাই আমার এটা কমানো কেন, ও তো একজন উপস্থাপক, ও আপনার এই কথা পার্লামেন্টের কাছে নাও নিয়ে যেতে পারে, ওর সুবিধা না হলেও নিয়ে যাবে না, এটা না। আপনি সরাসরি পার্লামেন্ট সদস্যদের কাছে
কারণ আমরা তাদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠিয়েছি, তাদের বলতে হবে। এই আমি মনে করি আমাদের যত আলোচনা হয় এগুলো সবই প্রসিডিংস পার্লামেন্টের কাছে যেতে হবে, এটা ওই এনবিআর কাছে যাওয়ার দরকার নেই। তাহলে ওনারা এটা দেখে পাশ করবেন, পাশ করলেই দায়ী দায়িত্ব ওনাদের। যেমন 2023 সালের আয়কর আইন বা এই যে সম্প্রতি অন্নপ্রাশন করা হলো, আকিকা করা হলো 6 জুন থেকে, মানে আজকের থেকে, কাস্টমস আইন, এই দায়ী দায়িত্ব কিন্তু পুরোপুরি সংসদের, কারণ ওনারা পাশ করেছেন। আমরা বাইরে থেকে যতই সমালোচনা করি, সমালোচনাটা ওনাদেরই শুনতে হবে, বুঝতে হবে, এ করতে হবে। কারণ তা না হলে ওই আয়কর আইন মানে কি বলে কাস্টমসের কমিশনার ওই অমুক অফিসার আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি এ করলাম, এটা কিন্তু হবে না। ও তো বলবে আইন আমাকে তৈরি করে যিনি দিয়েছেন আমার তার ভিতরে চলতে হবে, আমার এটা চাকরি। এখন সেই আইন তিনি ভালো করে পড়ে দেখবেন যে কি আইন পাশ করছেন। পাশ করার পরে বলতে পারবেন না ভাই আপনার এটা তো ঠিক হয়নি, যেটা 2012 সালের ভ্যাট আইনের বেলায় হয়েছে। ভ্যাট আইনটি শ্রীমান ভ্যাট আইন 2012 সালে জন্মগ্রহণ করিয়া 2019 সালে এসে নাম দাম সব পাল্টিয়ে, তার চেহারা চরিত্র সব পাল্টিয়ে তারপর সে নামজারি পত্র পাইছে আর কি। আমি ফিরবো স্যার, অবশ্যই আপনার কাছে আলোচনায় ফিরবো। আমি একটু এই অংশে ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনার কাছে চলে যেতে চাই। বলা হচ্ছে যে নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো ছিল সেগুলোকে প্রায়োরিটি দিয়ে এবারের বাজেট পেশ করা হয়েছে, তৈরি করা হচ্ছে, এমনটাই বলা হয়েছে। আপনার কি মনে হয়, মানে অনেকেই বলছে যে এটা গণমানুষের বাজেট, মানে একদম সাধারণ মানুষের দাবিগুলো পূরণ হবে এই বাজেটে, আশা আকাঙ্ক্ষার বাজেট যেটা, সেটা আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি বলছে? আমি আশা করি আপনার বক্তব্য সঠিক হোক, আমরা সেই জন্যই তাকিয়ে আছি। আপনি দেখুন, আমরা এবার বাজেটে যেটা দেখেছি, যে বাজেটে আপনি বলেছেন বিশাল বাজেট, ডক্টর মজিদ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বাজেটের যে প্রবৃদ্ধি বাড়ার যে হার এবার কিন্তু কমিয়ে আনা হয়েছে। ডক্টর মজিদ বলেছেন আমরা দেখলাম যে 5 ভাগের কম বাজেট বেড়েছে, এটি একটি বার্তা। কিন্তু আপনি খেয়াল করতে হবে, যদি আপনি ডলারের চিন্তা করেন, গত বছর যখন বাজেটটা দেওয়া হয় তখন কিন্তু ডলারের রেটটা কিন্তু কম ছিল। আপনি যখন যদি কনভার্ট করেন, আমি হিসাব করে দেখেছি, গত বছরের বাজেটটি ছিল $7 বিলিয়ন সমান, এবছর সেটা হয়েছে $6.7 বিলিয়ন। কাজে আপনি দেখেন ওখানে ডলারের হিসাবে কমে গেছে। আচ্ছা, এটা এক নম্বর। আপনাকে আরেকটি জিনিস বলি, তারপর মনে রাখতে হবে বাংলাদেশে আমরা যে বাজেটটা করি সেটা উন্নয়নশীল বিশ্বের গড় তারা যতখানি খরচ করে সরকারি বাজেটে, তার থেকে কিন্তু এটা অনেক কম। আমাদের বাজেটের আকার এটা দেখেন জিডিপির তুলনায় 14 ভাগের মতো শতকরা, সেখানে উন্নয়নশীল বিশ্বের গড় হচ্ছে 24 থেকে 25 ভাগ। তার মানে কিন্তু আমরা যদি আরও ভালো প্রবৃদ্ধি চাই, আমরা যদি জনগণের আরও যদি সুবিধা দিতে চাই, আমাদের কিন্তু বাজেটের আকার বাড়াতে হবে। এবং সেটা কখন বাড়বে, যদি আমরা রাজস্ব আহরণ বেশি করতে পারি। সেটা ডক্টর মজিদ বলেছেন, সেই ব্যাপারে আমি এখন এই মুহূর্তে না বলে আরও দুটো জিনিস বলি, যেহেতু আপনি বলেছেন যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কীভাবে হবে। দেখুন, একটি ব্যাপারে আমি অর্থমন্ত্রীকে সাধুবাদ দিতে চাই, সেটা হচ্ছে ওনার কিন্তু কোনো লেগাসি না। আমরা যে গত 2 বছরে আমরা যে পলিসি ইনার্শিয়া ছিল, পলিসির ডিলেমা ছিল, আমরা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির প্রবলেমগুলোকে আমরা কিন্তু ডিল করতে পারি না, তাই না? দীর্ঘদিন শ্রীলঙ্কাও তারা ক্রাইসিসের পরে কিন্তু এখান থেকে বের হয়ে এসেছে, বাউন্স ব্যাক করেছে। আমরা কিন্তু সময়টা নষ্ট করেছি। কিন্তু আজকের অর্থমন্ত্রী, ওনার কিন্তু কোনো দায়িত্ব সরাসরি ছিলেন না, কারণ উনি ইনভলভ ছিলেন না এটার মধ্যে সরাসরি। কিন্তু এবার এসে উনি এটা উপলব্ধি করতে পেরেছেন। বাজেট বক্তৃতার শুরুতে পরিষ্কারভাবে বলেছেন মূল্যস্ফীতি এটা একটা অন্যতম প্রধান প্রায়োরিটি, এবং সেটা আমরা মনে করি। এখন দেখেন, মূল্যস্ফীতির জন্য তাহলে আমরা দেখি যে আসলে বাজেটের মধ্যে কী বলা আছে। সেটা হচ্ছে মূল্যস্ফীতি কমানোর জন্য আপনি জানেন যে এখন আমাদের মনিটারি পলিসি সক্রিয় আছে, এবং যেটা এখন বেশ একটা কঠোর জায়গায় গিয়েছে, যেহেতু সুদের হার অনেক বেড়েছে। এবং অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন যে এই মূল্যস্ফীতি রক্ষা করার জন্য যে আমাদের মুদ্রানীতি আছে, মনিটারি পলিসি আছে, সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে উনি ফিসকাল পলিসি নিচ্ছেন। আচ্ছা, এটা বলে এই জন্য উনি বাজেটে কিন্তু বড় হওয়ার গতি কমিয়ে দিয়েছেন। তাহলে আমরা আশা করেছিলাম, আমরা দেখব যে বাজেট ডেফিসিটটা হয়তো কমে আসবে। একটু আগে ডক্টর মজিদ বলেছেন যে আমরা কেউ সাপ্লিমেন্টারি বাজেটের দিকে তাকান, আপনি একটু সাপ্লিমেন্টারি বাজেটের দিকে তাকান, ওখানে রিভাইসড বাজেটে বলা হচ্ছে সরকারের বাজেট ডেফিসিট হবে এই চলতি অর্থ বছরে 4.7%। অর্থমন্ত্রী এখন বলছেন আগামী বছরের বাজেটেও আমার বাজেট ডেফিসিট হবে 4.6% অফ জিডিপি। তাহলে একই রকম যদি আমি বাজেট ডেফিসিট রাখি, তাহলে আমি কিভাবে মূল্যস্ফীতিকে ট্যাকেল করবো, এটা একটা ইস্যু। আরেকটা জিনিস খেয়াল করুন, দেখুন, সেটা হচ্ছে যে এই বছর অর্থমন্ত্রী বলেছেন
যে উনি 6.75% প্রবৃদ্ধি অর্জন করতে চান। এটা কিন্তু বিরাট রকমের একটা প্রবৃদ্ধি। আচ্ছা, এখন আমাদের ইনফ্লেশন রেট কত? 10% মতো। 10% যদি কোনো ইকোনমিতে ইনফ্লেশন থাকে, তারপরে যদি সেই ইকোনমিকে আপনি 6.75% বড় করতে চান, এটা কিন্তু আপনার ইনফ্লেশনকে আরও উস্কে দেবে। আমরা বাজেট ডকুমেন্ট ওইটা খোঁজার চেষ্টা করছিলাম যে এই জিনিসগুলো তাহলে আমরা কীভাবে ম্যানেজ করব। কারণ আমি যদি এখন যদি বেশি গ্রোথ অর্জন করতে চাই, আমার আরও ইনফ্লেশন বেড়ে যাবে। সেটার সঙ্গে এখন আপনি যোগ করেন, যেহেতু আমরা অলরেডি আমাদের রিজার্ভ আন্ডার ক্রাইসিস, আমরা কি করেছি, আমরা ইম্পোর্টকে কম্প্রেস করার চেষ্টা করছি, সংকোচনমূলক আমরা পলিসি নিয়েছি আমদানি নিতে, যার ফলে সেখানে একটা টেনশন আছে। যদি এখন আমাদের রিজার্ভের যদি অবস্থা ভালো না হয়, আমরা দেখতে পারি টাকার কিন্তু আরও অবমূল্যায়ন হতে পারে, তাই না? টাকার যদি আরও অবমূল্যায়ন যদি বাই চান্স হয়, যেটা অনেকে বলতেছেন অবশ্যম্ভাবী, তাহলে কিন্তু সেটাও কিন্তু আবার মূল্যস্ফীতিকে উস্কে দেবেন। এটারও কিন্তু বাজেট ডকুমেন্ট আসলে আমরা সরাসরি উত্তর খুঁজে পাই নাই যে এই ক্রাইসিসগুলোকে আমরা কীভাবে মোকাবেলা করব। আমরা অর্থনৈতিক কথায় অবশ্যই আমি আশাবাদী হতে চাই যে আমরা মূল্যস্ফীতি কমিয়ে আনতে চাই, কিন্তু যুক্তির ক্ষেত্রে যদি আপনারা আমাকে বলেন খুঁজে বের করতে, ওই জায়গাগুলো আমি বাজেটে খুঁজে পাই না। রিসার্চের জায়গাটা কোথায় তাহলে? তাইলে তারা তো বেশ ভালো মতোই এইটা রিসার্চ করে এবারের বাজেটটা দিলেন এবং মূল্যস্ফীতির বিষয়টা তো সবার আগে মাথায় রেখেছেন। তো সেক্ষেত্রে আসলে মানে কি হলো আসলে, মানে এটাকে আন্দাজ করতে পারেন কিনা? না, এখন দেখুন কতগুলো জায়গায় একটু ডিফিকাল্ট ডিসিশন থাকে। এটা আমি হয়তো একাডেমিক জায়গা থেকে এসে রিসার্চের জায়গা থেকে আমি অনেক জিনিস খুব সহজে বলতে পারি। পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য সেই কথাগুলো বলা কিন্তু সোজা না, এটা বুঝতে হবে। যেমন দেখুন, আমাকে যদি বলেন যে তাহলে কি করা যেত, আমি বলতাম যে গ্রোথকে কমিয়ে আনা। কারণ এই বছর গ্রোথ অ্যাচিভ করতে চাইলে আপনি অনেক কিছু করতে পারবেন না। আমি ডিস্ট্রিবিউশনে ফোকাস করতাম, যেটা আমার যে উন্নয়ন বাজেট আছে, আপনি একটু আগে নাম্বারটা দিয়েছেন 1 লক্ষ সামথিং, এটাকে আমি যথেষ্ট মাত্রায় কমিয়ে এনে সেখান থেকে একটা বড় একটা অংশ আমি স্পেন্ড করতে চাইতাম দরিদ্র মানুষের জন্য, যেন তারা ইনফ্লেশনের কষাঘাত থেকে মুক্তি পেত। আমার এই বছর অত বেশি গ্রোথের দরকার নেই, কিন্তু আমি চেষ্টা করতাম ইনফ্লেশন কন্ট্রোল করতে। সেটা হতো রাইট অ্যাপ্রোচ। এখন পলিটিক্যালি এটা বলা কতখানি প্যালেটেবল একটা গভর্নমেন্টের জন্য, সেই বিষয়টা হয়তো আমাদের কাছে মানে ডিফিকাল্ট আজ করা, আমরা যেহেতু অন্য অ্যাঙ্গেল থেকে আছি। আচ্ছা, আরেকটি ছোট্ট ঘটনা আমি আপনাকে বলি, যেটা আমার কাছে একটু লেগেছে, মানে স্ট্রাইকিং মনে হয়েছে। এই বছরে আমি দেখলাম যে সামাজিক সুরক্ষা খাতে অতিরিক্ত 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, অতিরিক্ত গত বছরে যা ছিল। আমার কাছে মনে হচ্ছে ভালো দিক। পরে নাম্বার ক্রাঞ্চ করে দেখলাম এই 10,000 কোটি টাকার মধ্যে 9,600 কোটি টাকা সরকার খরচ করছেন পেনশন ম্যানেজমেন্টের জন্য। মাত্র 400 কোটি টাকা হচ্ছে আপনি অতিরিক্ত বরাদ্দ দিচ্ছেন এই বয়স্ক ভাতা আর বিধবা ভাতা অল্প কিছু বাড়াতে। তাহলে তো আমরা সামাজিক সুরক্ষা খাতেও তো আমরা ভালো প্রাধান্য দিতে পারলাম না। এই জায়গাটায় আমার মানে প্রশ্ন যে তাহলে আমরা কি দর্শন এই বাজেট থেকে পেলাম। ওকে, ফাইন। আমি নিশ্চয়ই এই প্রশ্নটা স্যারের কাছে থাকলেও আপনি নিশ্চয়ই বিশ্লেষণ করে বলবেন, আমি শুনে যাব অবশ্যই। ব্যারিস্টার সামির সত্তার, আপনার কাছে আসতে চাই, কতটুকু ব্যবসা বান্ধব হয়েছে, ব্যবসায়ীদের জন্য কতটুকু তাদের পক্ষে গেল কিংবা তাদের বিপক্ষে গেল, আপনার নিশ্চয়ই সেই জায়গাটা আপনি তুলে ধরবেন। এবং আমরা যেটা পড়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটা হলো যে বাজেটের যে ঘাটতিটা রয়ে গেছে সেটা পূরণের ক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবছে সরকার। এবং এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন, মানে আপনি কিভাবে দেখছেন, আমি যদি সেটা জিজ্ঞেস করতে চাই পুরোপুরি, এবং আপনার কাছে কি মনে হয় কতটুকু ব্যবসা বান্ধব হয়েছে? দেখেন, ব্যবসা বান্ধব কতটুকু হয়েছে সেটা মোটা দাগে বলা খুব ডিফিকাল্ট, কারণ এখানে অনেকগুলো স্টেপস আছে যেগুলো আমরা সবসময় চেয়ে এসেছি, সেগুলো দেখছি যে সেদিকে কিছুটা হাঁটা হয়েছে। যেরকম কর্পোরেট ট্যাক্স রেটটা, সেটা 27.5% ছিল প্রাইভেট কোম্পানি, সেটা কমিয়ে 25% নিয়ে আসা হয়েছে। ব্যবসা বান্ধব সেটা আমি মনে করি অবশ্যই। প্রসপেক্টিভ ট্যাক্স যেটা, যে ফর সার্টেনটি ফর বিজনেসেস, সেটা আগে আমরা বছরে দেখতাম, এখন আমরা অ্যাটলিস্ট 2 বছর দেখছি। এটা যদি আরও স্টেবল করা যায়, মানে ফিক্স করা যায়, সেটা আমি মনে করি আরও ব্যবসা বান্ধব হবে। অনেক দেখলাম যে ভ্যাটের ক্ষেত্রে, অ্যাপিলের ক্ষেত্রে আগে ডিপোজিটটা অনেক বেশি ছিল, এখন এটা কমিয়ে হাফ করে আনা হয়েছে। আগে মনে হয় 20% ছিল, এখন 10% করেছে। তো এরকম কিছু চিকন দাগ যদি আমরা দেখি, তাহলে মনে হয় যে হ্যাঁ, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, যে তারা ট্রাই করছে। কিন্তু মূল জিনিসটা হচ্ছে আমার ব্যবসার কস্টগুলোকে কমিয়ে আনা। বিকজ ব্যবসা বান্ধব তখনই হবে যখন আমার ব্যবসা পরিচালনা করতে যেয়ে যে আমি আমার খরচটাকে যদি আমি একটা সামান্য পর্যায়ে রাখতে পারি, বা যেটাতে আমি চলতে পারে আমার ব্যবসা। কারণ
গত বছরের থেকেই কিন্তু ব্যবসায়ীরা কিন্তু খুব চাপের মুখে আছে, এটা আমি বারবার বলি, কিন্তু এটা সত্য কথা। একদিকে মানে এই মূল্যস্ফীতির একটা চাপ, আরেকদিকে ডলারের এই যে টাকার যে ডিভ্যালুয়েশন হয়েছে সেটার একটা মানে যে চ্যালেঞ্জটা, তারপরে এনার্জি প্রাইস, তারপরে পাওয়ার বিদ্যুৎ প্রাইস, সব কিছুর দিক দিয়ে কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসটা কিন্তু সবচেয়ে মানে বাড়তেই রয়েছে। এবং তার সঙ্গে যোগ হয়েছে হচ্ছে নতুন এই ইন্টারেস্ট রেটটা যখন এই 9-6টা বাধাটা উঠাই দিল এই মানে রেটটা, তখন কিন্তু আপনার দেখবেন যে কস্ট অফ ফান্ডটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো বড় ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীর কথা তো বাদই দিলাম, বড় ব্যবসায়ীরাও কিন্তু হিমশিম খাচ্ছে, বিকজ ওনাদের প্ল্যানিং, ওনারা যখন ফ্যাক্টরি করেছেন বা ইন্ডাস্ট্রি করেছেন তখন কিন্তু ওনাদের এই কস্ট অফ ফান্ডের এই প্ল্যানিংটা কিন্তু তখন করে নেয়নি। এখন যখন এই ইন্টারেস্ট রেটটা বেড়ে যাচ্ছে তখন তারা বলছে যে আমরা কি এক্সপ্যানশনে যাব নাকি আমরা যেভাবে আছি ওভাবেই থেকে, কারণ বড় বড় ফ্যাক্টরিদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদের সঙ্গে কিন্তু লাইভলিহুড অফ মেনি এমপ্লয়িজ, হান্ড্রেডস অফ এমপ্লয়িজ। এবং আমি সবসময় বলে আসছি যে ব্যবসা পরিচালনা করে যদি বেঁচে থাকতে পারি বা বেঁচে থাকতে পারে ব্যবসায়ীরা, তাহলে এটাই সবচেয়ে হচ্ছে তাদের বড় চাওয়া পাওয়া। কারণ যদি কোনো কারণে ব্যবসা পরিচালনা করতে না পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু আনএমপ্লয়মেন্ট রাইজ করবে, এবং আনএমপ্লয়মেন্ট রাইজ করলেই কিন্তু আপনার সোশ্যাল যে অন্য সমস্যাগুলো দেখা যাবে, ক্রাইম অ্যান্ড এভরিথিং, সেগুলো রাইজ করবে। সো এই জায়গাটার মধ্যে ব্যবসায়ীদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি অর্থনীতিবিদরা এখানে ওনারা আছেন আরও এক্সপার্ট, কারণ ইন্টারেস্ট রেটটাকে এভাবে আর্টিফিশিয়ালি ধরে রাখাটাও ডিফিকাল্ট, কিন্তু ওই লং টার্ম বেনিফিট পেতে যে আমার শর্ট টার্ম কোনো ডিজাস্টার যেন না হয়ে যায় ব্যবসায়ীদের জন্য বা প্রাইভেট সেক্টরের জন্য, সেটা সরকারের মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। এবং আপনি যে কথাটা বললেন যে তারা তাদের প্রোগ্রামের জন্য বা এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য যে ঋণটা বাড়িয়ে দিবে লোকাল ব্যাংক থেকে, যখন ঋণটা বাড়িয়ে দিবে তখন কি হবে? যদি পাবলিক সেক্টর বরোয়িং বেড়ে যায়, এটা ন্যাচারাল কনসিকুয়েন্স হচ্ছে আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা কিন্তু ফল করবে। এমনি ব্যবসায়ীরা কিন্তু চাপের মুখে আছে, কারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা তো কোনো টাকা পয়সা ব্যাংক থেকে মানে নিতে গেলে তাদের মানে সন্তানদেরকেও জামিনদার হিসাবে দিয়ে টিয়ে তারপরে যদি লাকি তাহলে তারা পায়, বিকজ অ্যাক্সেস টু ফাইন্যান্স ওয়াজ অলওয়েজ আ প্রবলেম ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। আপনি যাকেই জিজ্ঞেস করেন দেখবেন যে বড় বড় ব্যবসায়ীরা কিন্তু এসে আপনার শত কোটি টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আপনার ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী যদি কোনো ব্যাংকে যায়, তার ডকুমেন্টেশন রিকোয়ারমেন্টস এবং সব কিছু দিয়ে সে কোনোভাবেই সাকসেসফুলি আসতে পারে না। এবং এইটা হচ্ছে আপনার যারা আমার মনে হয় SME 30% অফ দ্য ইকোনমিতে কন্ট্রিবিউট করে, মোর দ্যান দ্যাট। সো এটা হচ্ছে তাদের অবস্থা। এখন এমন তো অবস্থায় যদি এরকম আরও পাবলিক সেক্টর বরোয়িং বাড়ে, তাহলে আমার এটার ইন্টারেস্ট রেটের এফেক্টটা কী হবে আমি তো মানে আই এম নট অ্যান ইকোনমিস্ট, আমি একটা এক্সপার্ট না, বাট আমার মানে সাধারণ জ্ঞানে বলছে যে ইন্টারেস্ট রেট তো আরও বাড়লেও বাড়তে পারে, কিন্তু আপনার কস্ট অফ ফান্ডটা তো মানে পুল অফ ফান্ড তো এতটুক, এখান থেকে যদি সব নিয়ে যায় সরকার তাহলে থাকে আর এতটুক, এর মধ্যে বড় ব্যবসায়ীরা কতটুকু পাবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা কতটুকু পাবে, মাঝারি শিল্পী কতটুকু পাবে। সো এই জায়গার দিক দিয়ে আমার মনে হয় কিছু চ্যালেঞ্জেস আছে, সেগুলা সামনে ভবিষ্যতে আরও দেখা যাবে। আর আপনার অনেকেই বলছে যে এই যে এলসি খুলতে পারে না, কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গিয়েছে, ডলার, সেদিন গতকালকে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিল, বলছে সামির ভাই টাকা তো এখন কাগজ হয়ে গেছে, টাকা এখন মানে ওনার এটা ওনার শব্দ যে টাকা এখন কাগজ হয়ে গেছে। তো ওনার যে বিজনেস প্ল্যানিংটা ছিল, উনি ইম্পোর্ট এক্সপোর্টের এইসবে ব্যবসা করে, তো যখন ইম্পোর্ট এক্সপোর্ট না ইম্পোর্টের যখন উনি করে, বললে এখন আমি কি টাকা দিয়ে কি ইম্পোর্ট করব, কারণ আমার কস্ট যেটা আগে 10 টাকা লাগতো সেটা আমার এখন 15 টাকা লাগে, আগে আমি এরকম। তো উনি ওনার অনেক সাজেশন দিল, তা আমিও ওনার সঙ্গে সিম্পেথাইজ করলাম। আমি বললাম দেখেন আমরা এখন সব একটা ডিফিকাল্ট টাইম দিয়ে যাচ্ছি, এখন আমাদের ধৈর্য দিয়ে কিন্তু এটা যেতে হবে। একটা গুড পয়েন্ট যেটা আমি এটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে ওরকমভাবে বাজেটটা বাড়ে নেই তাদের। সো এবং এখানে আমি স্যারের কথাটা একটু আবার রিপিট করতে চাই যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আপনি যতই নেন না কেন ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে এটার ব্যয় সাশ্রয়, অস্টেরিটি মেজার্স, এগুলোর দিকে আপনার
ফোকাস করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে হচ্ছে এমন ইম্পর্টেন্ট প্রজেক্ট যেগুলো আমাদের গ্রোথটাকেও এনহ্যান্স করবে এবং ইনফ্লেশন, এই যে উনি যে ভাই যে কথাটা বললেন, এই যে গ্রোথ ভার্সেস ইনফ্লেশন, আজকে বিকালে আমার এটা নিয়েই কথা হচ্ছিল। আমি বলছিলাম যে ইনফ্লেশনটাকে টেম করা ইজ মোর ইম্পর্টেন্ট নাও দেন গোয়িং ফর এগ্রেসিভ গ্রোথ, বিকজ আপনার ইনফ্লেশনটা এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা খুদ মানে জনসাধারণ মানুষজন যারা আছে তারা কিন্তু আসলেই কিন্তু হিমশিম খাচ্ছে। আপনি দেখেন, সবাইকে জিজ্ঞেস করে দেখেন তাদের স্যালারি কত বেড়েছে, তাদের স্যালারি কিন্তু অত বাড়ে নাই। আপনাকে জিজ্ঞেস করলে আপনিও একটা হাসি দেবেন যে না আমার জিনিসপত্র খাওয়ার দাম কিন্তু বাড়তেই রয়েছে। ফুড ইনফ্লেশন ইজ প্রবাবলি দ্য হাইয়েস্ট। এখন এই বাজেটে দেখলাম যে অ্যাটলিস্ট সরকার তাদের সাইড থেকে এসেনশিয়াল আইটেমস যেগুলো সেগুলোর উপর 2% থেকে 1% করেছে। র মেটেরিয়ালসের ক্ষেত্রেও দেখলাম কমিয়ে এনেছে। তো সেটার জন্য আমি ডেফিনেটলি সরকারকে সাধুবাদ জানাতে চাই। কিন্তু বিশ্বে তো সব জায়গায় দামগুলো কমছে, এখানে শুধু এটা বাজেটের ইস্যু না। সেই যদি আমরা খাদ্য নিয়ে কথা বলি, অলদো এটা ডিফারেন্ট টপিক আজকে বাজেট নিয়ে, বাট খাদ্যর সঙ্গে সঙ্গে তারা যে ফিসক্যাল পলিসিটা নিয়েছে সেটা গত বছর আমরা যখন মনিটারি পলিসিটা হয় তার আগে যখন চেম্বার বডিজদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটা মিটিং হয়, তখন কিন্তু এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। এবং ইনফ্লেশন টেমিংই ওনাদের মতনই মানে বড় ইকোনমিস্ট একজন বলেছিলেন যে আপনাদের হাতে তো একটা বড় ওয়েপেন আছে ফিসক্যাল পলিসি, আপনি মনিটারি পলিসি ইউজ করছেন টু মানে ইনফ্লেশনটাকে, মূল্যস্ফীতিটাকে কন্ট্রোল করার জন্য, আপনি ফিসক্যাল পলিসি ইউজ করছেন না কেন? ওই যে ব্যাটারন করতে 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 বলতে 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 এবার এসে দেখলাম যে তারা ফিসক্যাল পলিসিটাকে ধরলো। তার মানে কি? তার মানে তারা সরকার রিসেপটিভ, কিন্তু ওনাদের মানে আশেপাশে যারা আছে তাদেরকে অ্যাডভাইস করতে হবে কি কি, মানে এডুকেটেড অ্যাডভাইস যেটা আমরা বলি, যে কি কি হলে কি কি কনসিকুয়েন্স হবে সেগুলা তাদের শুনতে হবে। এবং আমি মনে করি যে বর্তমানে আমরা যে অবস্থায় আছি অর্থনীতি, এই সময় উপযোগী বাজেট এটা। এখানে আপনার যেরকম কনজারভেটিভ বাজেট 4.5% ইউজুয়ালি আমরা দেখি যে 10-15%-এর কাছাকাছি থাকে এভরি ইয়ার টার্গেটটা যেটা হয়, এবার তারা একটা কনজারভেটিভ বাজেট রেখেছে। তার সঙ্গে সঙ্গে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি স্টেটমেন্ট, ভাই যেটা বললেন যে এগুলো সব ঠিক আছে, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেন মানে গ্রোথটা একদম নেগেটিভ না হয়ে যায়, গ্রোথটাকে মাথায় রেখে ওই হেলদি ব্যালেন্সটাকে আমাদের ব্যালেন্সটা ঠিক থাকে যেন। আমি বিরতির পরে ফিরে আসি। বিরতির পরে ফিরে এসে নিশ্চয়ই যে বেশ কিছু প্রশ্ন জমেছে সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইবো। একটা বিরতি নিচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনায় ফিরতে চাই, বাজেট নিয়ে কথা বলছিলাম আমি আলোচনায় ফিরতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যারকে দিয়ে। স্যার, আমি এর আগে যে আলোচনা ছিল ডক্টর মোহাম্মদ আব্দুল রাজাক বেশ কিছু প্রসঙ্গ এনেছেন, তার কাছেও বেশ কিছু প্রশ্ন জমেছে, সেই প্রশ্নগুলোর উত্তরও নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করে বলতে পারবেন। এবং সেই সাথে আমি একটু জানতে চাই, গতবারের বাজেটে আমরা দেখেছিলাম সার্বজনীন পেনশন স্কিম নামে একটি স্কিম ছিল এবং এটির উপর অনেকখানি ভরসা করা হয়েছিল যে বছর গেলে হয়তো বা আমরা টাকা ঘরে মানে রাখতে পারবো না, এত টাকা হবে। সেটির আসলে কি খবর হলো শেষ পর্যন্ত? আপনার তথ্যে আছে কিছু? না, বিষয়টা হচ্ছে আমাদের দেশে আমরা একটা সরকার প্রথম আসার পরে যদি কোনো বড় সংস্কার বা কিছু করতে হয় প্রথম বছরই করতে হয়। ওই যে বিড়াল প্রথম রাতেই মারতে হয় না কি একটা কথা আছে, এরপরে কিন্তু আর ওইটা মারা যায় না, ওটা হয় না, তখন আর সুযোগ থাকে না। প্রথম দিকে এনারা বলতেছিলেন, প্রথম বছরই বলছিলেন আমরা সর্বজনীন পেনশনে যাব, কিন্তু সর্বজনীন পেনশন করতে করতে এটাকে একটা পলিটিক্যাল এলিমেন্টে বানিয়ে ফেলেছেন। ওটা কিন্তু একটা সামাজিক একটা সুন্দর সিস্টেমের ব্যাপার ছিল, কিন্তু এখন ওইটাকে করা হয়েছে যে আমি হঠাৎ করে চাপিয়ে দিলাম, রুলটাকে বানালাম না, ভালো করে বুঝলাম না, দিলাম না। এখন শোনা যাচ্ছে স্কুলগুলোতে চিঠি দিয়েছে, মাস্টাররা রাগারাগি করতেছে, ওই এরা করতেছে, মানে কোনো পুরো ব্যাপারটা কেমন একটা তালগোল পাকিয়ে গেছে। আসলে সেইটাকে সেইভাবে আসেনি। রাজ্জাক সাহেব একটা খুব সুন্দর কথা বলেছেন। আমরা এক সময়, আমি 2002 থেকে 2008 পর্যন্ত বাজেট বানানোর সাথে সরাসরি ছিলাম ফাইন্যান্সের এই হিসেবে। আমরা এক সময় চেষ্টা করতাম, শিক্ষাই হচ্ছে শিক্ষা খাতে সবচেয়ে বড় বরাদ্দ, বেশ কয়েক বছর তাই করলাম। তারপর দেখি শিক্ষার পাচ্ছিছে না, তখন করলাম এই যেখানে কি বলে
মেডিকেল কলেজ আছে, ইলেকট্রিসিটি কি প্রযুক্তি আছে, কম্পিউটার আছে, সব এখানে আনো, কারণ এটাও তো শিক্ষা। দিয়ে শিক্ষারে আরও 2 বছর ফার্স্ট করাইলাম, তারপর দেখি আর ও ফার্স্ট হতে পারে না। যশোরের সেই মেয়েটার মতো 2 মার্ক গ্রেসও দিলাম, তাও পারে না, এবং শেষ পর্যন্ত শিক্ষা হারিয়ে গেছে। এখন তো টুদেরাই হচ্ছে নাম্বার 1। এখানেও গত বছরের থেকেই আমরা বলেছিলাম যে আপনি সামাজিক সুরক্ষা বলতে সামাজিক সুরক্ষার ভিতরেই রাখেন, এই দুস্থদের দেওয়া, মুক্তিযোদ্ধাদের ভাড়া দেওয়া, এটা ওটা এগুলো, আপনি এর সাথে পেনশন ঢুকান কেন? আমি কন্ট্রোলার অডিটর জেনারেলের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার কোনো এক খাতের জিনিস আর এক খাত চেঞ্জ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে তার একটা পারমিশন নিতে হয় বা তার একটা মন্তব্য থাকতে হয়। আপনি পেনশনের টাকা দিচ্ছেন, সেইটাকে আপনি সামাজিক সুরক্ষার পার্ট হিসেবে বর্ণনা করে সামাজিক সুরক্ষাকে বড় করে দেখাচ্ছেন। পেনশনটা বিয়োগ করেন, সামাজিক সুরক্ষাতে নাই কিছু বলতে গেলে, বাড়েইনি তেমন কিছু। তাই এইটা কেন করা হবে? এটা কেন করে? কারণ পেনশন ইজ নট সামাজিক সুরক্ষা। যেমন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে পেনশন পাই, এটা সুরক্ষা কি? আমি তো সারা জীবন চাকরি করেছি এটা পাবো বলে, এবং এটা আমার একটা অধিকার, আমার সুরক্ষার ব্যাপার না। তো এটা অন্যভাবে ব্যাখ্যা করা যায় যে ভাই আপনি পেনশন পাবেন, আপনার লাইফ ভালো থাকবে, এটা অন্য জিনিস। কিন্তু এই সামাজিক সুরক্ষা বলতে আমরা সেটাই বুঝি যে সমাজের নিম্ন বা অথবা যে একেবারে খুব পাচ্ছে না, ভার্নারেবল, তাকে আমি সহায়তা দিচ্ছি। এখানেও নতুন আইডিয়া আসতেছে, সেটা হচ্ছে আপনি একটা ফ্যামিলি দুস্থ বলে আপনি তারে 500 টাকা দিচ্ছেন বা 1000 টাকা দেবেন, তা আপনি তো ওকে গরিবই রাখলেন। আপনি যদি ওই 500 টাকার ভিতর থেকে 250 টাকা বের করে নিয়ে ওর একটা বেকার ছেলে আছে, তারে যদি আপনি একটু লেখাপড়া শিখিয়ে দিতেন, তাহলে কিন্তু ওর ফ্যামিলি বেঁচে যায়। শুধু ওনারে দুস্থ বলে ওনারা কটা টাকা দিয়ে ওকে পুরোটা গরিব বানিয়ে রাখাটা এটা নিয়মের ভিতরে। সেই জন্যই এখানে সামাজিক সুরক্ষার থেকে পেনশনের সাথে সুরক্ষার এটাকে। আর একটা হচ্ছে পুরো ব্যাপারটার সাথে সামিন সাহেবের কথার ভিতর থেকে আমার একটা বেরিয়ে আসছে, কস্ট অফ ডুইং বিজনেসের হিসেবটা আগে করতে হবে। আমি ওখানে 4 টাকা, ওখানে 5 টাকা, ওখানে একটা দিলাম, এইটা না। ওনার আলটিমেটলি দিনের শেষে ওনার কস্ট কেমন পড়তেছে, আমার গ্যাসের, এনার্জির, পাওয়ারের, ইনফ্লেশন ইত্যাদি সব কিছু। আর একটা বড় সমস্যা হচ্ছে এই কস্ট অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার আইন কানুনের ভিতরে কনসিস্টেন্সি থাকতে হবে। আমি সকালবেলা একরকম বললাম, উনি সেইটার হিসেবে হয়তো একটা ফ্যাক্টরি করবেন, বিনিয়োগের একটা প্ল্যান করেছেন, ব্যাংকের থেকে লোনও নিয়েছেন, নেওয়ার পরে বিকেলবেলা দেখি যে ওইটা পুরোটা উল্টাই দিয়েছেন। হ্যাঁ, তো তখন তো ওনার পুরো হিসেব আবার নতুন করে করতে হচ্ছে। এই যে ডলারের বিষয়ে যে ভলাটাইল ব্যাপারটা ঘটলো, হ্যাঁ, বা ইভেন এই যে 9-6 ব্যাংকের যে এটা করলো, আমি ব্যাংকের একটা হিসেব করে আমি একটা ঠিক করেছি 9-6 বা ইত্যাদি, এখন সেটা উঠে 13-14 পর্যন্ত হয়ে যাচ্ছে। 13-14 পর্যন্ত হয়ে গেলে আমি তো এই হিসেব আগে করি নাই, তো ফলে আমার বিজনেসেরই হচ্ছে। কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউইটি থাকতে হবে। এই জন্যে আমি মনে করি প্রতি বছর অর্থ আইনটা আমি এবার নতুন যেটা দিয়েছে দেখলাম, ওটা পড়ে দেখলাম, এখানে একটা কমা দেবেন, ওখানে একটা সেমিকোলন বাড়াতে হবে, এখানে প্রস্রাব করিবেন, না করিলে জরিমানা হবে, নাটাকে এদিকে সরিয়ে আনবেন। অর্থাৎ ভিতরে ভিতরে যে কীভাবে একটা আইনের ভিতরে যে জটিলতার সৃষ্টি করা হয়, সেই জটিলতার সৃষ্টির থেকে বেরোতে সময় যায়। আপনারা প্রায় শুনবেন এইচএস কোড, এইচএস কোড একটা ফিক্সড একটা ঠিক করে দেন যে এইচএস কোড, হ্যাঁ 2 দিন পরে হয়তো মনে হবে যে এর ভিতরে প্লাস্টিকের কারণে হয়তো আর একটা বাড়বে, তাই বলে আমি প্রতি বছর আপনি তার এইচএস কোড বাড়াতে যাবেন, চেঞ্জ করতে যাবেন? ও তো ওই আগের এইচএস কোড অনুযায়ী অর্ডার দিয়েছে, সেই মাল আসতেছে, তার প্রস্তুতি আছে। এখন আপনি বললেন না আপনার এই এইচএস কোডটা ঠিক না, আপনাকে এত দিতে হবে, তাহলে ওনার তো সমস্ত ক্যালকুলেশন বাতিল হয়ে যাবে। কস্ট অফ ডুইং বিজনেস হচ্ছে এইসব হিডেন বিষয়গুলো, এই বিষয়গুলোকে যথাযথভাবে সংস্কার করতে হবে। তাহলে আমি তখন বলতে পারবো যে হ্যাঁ এটা ব্যবসা বান্ধব, ব্যবসায় বান্ধব হয়েছে। ব্যবসা বান্ধব হতে হবে, কারণ এই ব্যবসায় আমার পুরো অর্থনীতিকে অবশ্যই, এবং সেটি আসলে তখন সেটি গণবান্ধব হয়। আমি চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনার কাছে, মানে আমি চ্যালেঞ্জটা জানতে চাই সুনির্দিষ্টভাবে, কারণ আমরা আসলে অনেক বেশি কিছু বুঝি না সাধারণ মানুষ যারা আছে। বাজেট এবং আপনি যেটা বললেন, আপনারা যেটা বলছেন যে যেহেতু আমাদের বেতন বাড়ে না, যেহেতু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না, সাধারণ মানুষের মধ্যে এখন বাজেট নিয়েও খুব বেশি আগ্রহ থাকে না, কোনটা বেড়েছে কোনটা বাড়েনি, কিন্তু তারপরও ওটার প্রভাব কিন্তু সাধারণ মানুষের মধ্যে থেকে যায়, তাদের উপরই সবচেয়ে বেশি পড়ে। আমি যদি একটু জানতে চাই সুনির্দিষ্টভাবে চ্যালেঞ্জগুলো কি কি এবারের বাজেট? হ্যাঁ, আমি আপনাকে একটা চ্যালেঞ্জের কথা বলবো, যেটা আপনার দর্শক, আমরা নিজে, আমাদের সবার ভালো করে বোঝার দরকার।
সেটি হচ্ছে কোনো ইকোনমি যদি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যেখানে সরকারের রিজার্ভের উপর প্রেশার আছে এবং দেশের মধ্যে মূল্যস্ফীতি আছে, তাহলে সব রকম ইকোনমিক পলিসি অ্যাটেন্ড করাটা বিকামস এ নাইটমেয়ার। আমরা সেই এখন একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। খেয়াল করুন, মনে করুন আমাদের রিজার্ভের ক্রাইসিস নাই, আমাদের মধ্যে মূল্যস্ফীতি আছে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি খুব সহজে ইম্পোর্ট করে আপনি চেষ্টা করতে পারেন মূল্যস্ফীতিটাকে একদম কমিয়ে আনা। পৃথিবীর সবসময় তাই হয়। মনে করেন আমাদের চালের দাম বাড়ে, গমের দাম বাড়ে, আমরা কী করি তখন? এটা আমরা আমদানি করার চেষ্টা করি। আমাদের যেহেতু রিজার্ভ নয়, আমরা এটা করতে পারছি না কিন্তু এখন। ঠিক আছে, কাজে এই প্রবলেমটা হচ্ছে এখন আমাদের দ্য ফান্ডামেন্টাল প্রবলেম, যেটাকে ট্যাকেল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। এটাকে ট্যাকেল করতে হলে তখন কিছু পলিসি আপনাকে অবশ্যই অপ্রিয় পলিসি হবে, কিন্তু খেয়াল করতে হবে যে পলিসিগুলো আমরা এখন অপ্রিয় পলিসি হবে সেটা কাকে আঘাত করবে, এটা যেন সমাজের দুস্থ জনগোষ্ঠী, গরিব মানুষ, তাদেরকে যেন আঘাত না করে। আরেকটা জিনিস মনে রাখবে, দেখুন যে কারণে আমি বলবো যে আমাদের যে বর্তমান যারা পলিসি মেকার ছিলেন, যেটা নিয়ে আমি বলি পলিসি ইনার্শিয়া, পলিসি ডিলেমার মধ্যে ভুগে ওনারা অনেক সময় ব্যয় করেছেন। যদি আপনি দেখেন আপনার ইকোনমিতে ইনফ্লেশনারি ট্রেন্ড হচ্ছে, আপনাকে ওটা ইমিডিয়েটলি ট্যাকেল করতে হবে, নাহলে হবে কি ভবিষ্যতের ব্যবসা বাণিজ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। একটু আগে বলছিলেন আমাদের সব বীর ভাই যে বেসিক্যালি যেটা হয়, আমরা যদি খুব সহজে ইনফ্লেশনটাকে কমিয়ে ফেলতে পারতাম তাহলে কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু দুঃখ দুর্দশা কিন্তু ওই অল্প সময়ের মধ্যে থাকতো, তখন তারা কিন্তু আবার নতুন উদ্যমে ছাপিয়ে পড়তে পারে। আপনি দেখুন ইউকেতে চিন্তা করেন, আমেরিকাতে চিন্তা করেন, ইউরোপে চিন্তা করেন, তারাও কিন্তু এরকম বড় মাত্রায় ইনফ্লেশনের মধ্যে দিয়ে গিয়েছে। তাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো প্রথমে যেটা করেছে, অত্যন্ত কঠোর হস্তে তারা ইনফ্লেশন দমন করার চেষ্টা করেছে। অনেক মানুষের কিন্তু পেইন হয়েছে, অনেক মানুষ যারা মর্টগেজ করেছিলেন, তাদের জমি জমা বাড়ি ঘর বাড়ি তারা কিন্তু অনেকে হারিয়েছেন, কারণ ওই পেনটা ইকোনমিতে নিতে হয়েছিল। কিন্তু সবগুলো ইকোনমি 9 মাস থেকে 12 মাসের মধ্যে কিন্তু তারা সে আগের অবস্থানে ফিরে যেতে পেরেছে। এটাই হচ্ছে ইকোনমিক পলিসি মেকিং, হ্যাঁ, যেখানে আমাদের এখন একটা বড় ডিলেমা এখনও কাজ করছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনাকে আমি একটু চলে যেতে চাই ব্যারিস্টার সামির সাত্তার আপনার কাছে। একটি বিষয়, সেটি হলো কালো টাকা সাদা করার যে সুবিধাটি সেটি আছে, সেটি নিয়ে আমার মনে হয় যে আপনারও বলার কিছু আছে, এবং সেই সাথে একটু জানতে চাই এই যে সুবিধাটি দেওয়া হয় এটি কি সমাজের দুর্নীতি বৃদ্ধিতে সহায়ক কিনা? দেখেন, আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর। তো এটা আমার নতুন করে বলার কিছু নেই, বাট আমার কথা হচ্ছে সিম্পল। হয়তোবা যেহেতু আমাদের একটা রেভিনিউ কালেকশন একটা টার্গেট আছে বা একটা প্রয়োজন আছে, এরকম স্টেপ নিলেও তার একটা জাস্টিফিকেশন থাকতে পারে। কিন্তু আমি যে জায়গাটাতে কনসার্ন, সেই জায়গাটা হচ্ছে যে আপনার কালো টাকাটার সোর্সটা কি। যদি কালো টাকার সোর্স যদি কোনো টাইপ অফ ক্রিমিনাল প্রসিডস হয়ে থাকে বা মানে ওরকম ইল্লিগাল কোনো গেইন হয়ে থাকে, সেই টাকাটাকে হালাল করার পক্ষপাতে আমি নয়। আপনার বৈধ ইনকাম থেকে আপনি করেছেন, আপনি এটা ডিসক্লোজ করেন, দ্যাট ইজ অলসো অ্যান অফেন্স। সেটাকে আপনি একটা ফাইন দিয়ে বা একটা পর্যাপ্ত পরিমাণ ফাইন দিয়ে, যেটা অন্য অন্য রেগুলার ট্যাক্স পেয়ারকে ডিসকারেজ করবে না। কারণ এখন কি হবে, এখন অনেকেই চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মানে বেশি টাকা রাখলে, আজকে এবার দেখলাম যে স্ল্যাব বাড়িয়ে 30% করেছে। তো 30% ট্যাক্স ইজ আ ভেরি হাই, ইটস আ সুপার ট্যাক্সের মতন বলা যায় বাংলাদেশের পার্সপেক্টিভে। সেক্ষেত্রে যারা ইনকাম করবে তারা যদি লিগালি দেখায় সেটার জন্য 30%, আবার যারা করবে না বা লুকিয়ে রাখবে টাকা, তারপরে তারা একটা 15% দিয়ে হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয় যে মানে ব্যালেন্সটা থাকলো না। লজিকের মধ্যে তো আসতে হবে একটা মানে ইট হ্যাজ টু বি সাপোর্টেড বাই লজিক। তো ওই জায়গাটা মানে থেকে আমার মনে হয় দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বা সরকার পলিসি নিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমি আজকেই ইনকাম ট্যাক্স আমাদের একজন অ্যাডভাইজারের সঙ্গে কথা বলছিলাম রিগার্ডিং দিস, এরকম মনে অন্য কোনো সেকশনে স্যার হয়তো বা বলতে পারবে, ওখানে কিছু শেডিউলের মধ্যে কিছু এক্সামশন আছে, যে এক্সামশন যে এরকম কোনো কিছু যদি ওই ইললিগাল গেইন বা ক্রিমিনাল প্রসেস থেকে হয় তাহলে তারা এই বেনিফিটটা পাবে না। তো আমার মনে হয় যে এই সার্কুলারটাও বা যেটা দিয়ে এটা নিয়ে আসতেছে, যে আইনটা নিয়ে, এটা কালো টাকা সাদা করার যে আইনটা আসতেছে, সেখানেও একটা এডিশন থাকা দরকার, যেটার সোর্সটা কি
সেই সোর্সটা যেন যে সাদা করবে তার এক্সপ্লেইন করতে হবে। অবশ্যই, অসংখ্য তাছাড়া এটা ধন্যবাদ। অথচ বলেই দিচ্ছে কেউ প্রশ্ন করতে পারবে না, এই কথা বলাটাই তো না, ঠিক আছে, এটা এখন সেটাকে রিফাইন করার, হ্যাঁ কেউ প্রশ্ন করতে পারবে না, এই কথা বললো কেন? এই কথা তো বললো। এই জায়গাগুলোর অসংখ্য দিকে ধন্যবাদ, হয়তো অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সামির সত্তার, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। খুব কঠিন একটা বিষয়, জটিল একটা বিষয়, আজকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং সেটিকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। আর যারা ছিলেন আজকে জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।